হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। আজ 17 ডিসেম্বর 2024। আমরা এই ক্লাসে বিগত দিনে অর্থাৎ 16 ডিসেম্বর 2024 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি হলো আমাদের 72তম ক্লাস, অর্থাৎ 71টি ক্লাস ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আজকের এই ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমাদের এই ক্লাসে স্ট্যাটিক যেগুলি কভার করা হয়ে থাকে। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যাদের ভয় রয়েছে তারা এই ক্লাসটি ফলো করতে থাকো, তাহলে আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর তোমাদের কোনো ভয় থাকবে না। আর যারা এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তাহলে দেখতে থাকো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আশা করি ক্লাসটি সকলের ভালো লাগবে। ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, ক্লাসটি শেষে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটি সকলের কেমন লাগলো। এবার দেখে নাও প্রথম প্রশ্নটি। বিজয় দিবস কবে পালিত হয়? অপশান এ 15 ডিসেম্বর, অপশান বি 14 ডিসেম্বর, অপশান সি 13 ডিসেম্বর, অপশান ডি হলো 16 ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো অপশান ডি, 16 ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে থাকে। এবার দেখে নাও এই বিজয় দিবস কেন পালিত হয়, সেটা অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নাও। বিজয় দিবস প্রতি বছর 16 ডিসেম্বর 1971 সালে যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর বিজয়ের স্মরণে পালিত হয়ে থাকে। অর্থাৎ 1971 সালে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারতের সেনাবাহিনী 16 ডিসেম্বর জয়লাভ করেছিল। সেই দিনটি পালনের জন্যই বিজয় দিবস পালিত হয়ে থাকে। এবছর 1971 সালের যুদ্ধ এবং ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের 13তম বার্ষিকী পালিত হয়েছে। অর্থাৎ এই বিজয় দিবস এবছর 53তম বার্ষিকী বা 53তম বিজয় দিবস। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। 1971 সালে 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং বাংলাদেশ একটি নতুন জাতিতে সৃষ্টি হয়েছিল। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান 11টি ভারতীয় বিমান ঘাঁটিতে বিমান হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। এবার আমরা চলে যাবো আজকে 2 নম্বর প্রশ্নে। ওস্তাদ জাকির হোসেন প্রয়াত হয়েছেন, তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ বীণা, অপশন বি সারঙ্গী, অপশন সি তবলা, অপশন ডি হলো বাঁশি। সঠিক উত্তরটি হলো অপশন সি তবলা। ওস্তাদ জাকির হোসেন সম্প্রতি মারা গেছেন, তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। প্রখ্যাত তবলাবাদক ও সঙ্গীত রচয়িতা জাকির হোসেন 81 বছর বয়সে মারা গেছেন। এটা তোমাদের মাথায় রাখতে হবে, তিনি কত বছর বয়সে প্রয়াত হয়েছেন? 81 বছর বয়সে। তিনি 1951 সালে 9 মার্চ মুম্বাই জন্মগ্রহণ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে চিকিৎসাধীন তিনি মারা গেছেন। যেহেতু এখানে প্রয়াত ব্যক্তিদের কথা এসে, তাই সম্প্রতি প্রয়াত ব্যক্তিগণদের অ্যাওয়ার্ড অফ দ্য টপিকের আমরা দেখে নিই। বিখ্যাত লোকশিল্পী সারদা সিনহা, তিনি সম্প্রতি মারা গেছেন। প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় সম্প্রতি মারা গেছেন। ডক্টর রোহিণী এম গডবোলে, তিনি হলেন একজন পদার্থবিজ্ঞানী, তিনিও মারা গেছেন সম্প্রতি। টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা, ইউটিউবের প্রাক্তন সিও সুসান ওয়াসিকি, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণা সম্প্রতি মারা গেছেন। তো সম্প্রতি প্রয়াত ব্যক্তিদের অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে দেখে নিলাম। এবার দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নটি। মনীষ জৈন কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশান এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান বি ইয়েস ব্যাংক, অপশান সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশান ডি হলো ইউকো ব্যাংক। সঠিক উত্তরটি হলো অপশান বি ইয়েস ব্যাংক। মনীষ জৈন ইয়েস ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে। মনীষ জৈনের নিয়োগ হয়েছে 11 ডিসেম্বর 2024 থেকে 10 ডিসেম্বর 2027 পর্যন্ত। অর্থাৎ তিনি 3 বছরের জন্য এই ইয়েস ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ হয়েছে। যেহেতু এখানে ইয়েস ব্যাংকের কথা এসছে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে ইয়েস ব্যাংকের সম্বন্ধিত কিছু তথ্য দেখে নিব। ইয়েস ব্যাংক হলো ভারতের একটি বেসরকারি ব্যাংক, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে এবং এই ইয়েস ব্যাংক প্রতিষ্ঠা করেন রানা কাপুর এবং অশোক কাপুর। এই ইয়েস ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। এবার আমরা রিলেটেড আপডেটসে কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দেখে নেব। বিকাশ লাখেরা, তিনি আসাম রাইফেলের ডিজি হিসাবে নিয়োগ হয়েছে। সন্তোষ কুমার গাঙ্গোয়ার, ঝাড়খণ্ডের রাজ্যপাল। প্রীতি সুদান, ইউপিএসসির চেয়ারম্যান হলেন প্রীতি সুদান। 18তম লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। লোকসভার বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ রিলেটেড আপডেটসে দেখে নিলাম।
আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ রেট অ্যাপসে দেখে নাও, যেগুলি পরীক্ষা আসবে, ঠিক আছে, এগুলি থেকে পরীক্ষা আসে। অমিতাভ চৌধুরী, এক্সিস ব্যাংকের এমডি এবং সিও হলো অমিতাভ চৌধুরী। ডক্টর নীলা মালহোত্রা, সুইডেনের রাষ্ট্রদূত। বিক্রমদেব দত্ত, কয়লা মন্ত্রণালয়ের সচিব। রাজেশ কুমার সিং, নতুন প্রতিরক্ষা সচিব হলেন রাজেশ কুমার সিং। সুমতি ধর্মবর্ধনে, আইসিসি অ্যান্টি কারাপশনের ইউনিটের চেয়ারম্যান হলেন সুমতি ধর্মবর্ধনে। বিচারপতি সঞ্জীব খান্না, ভিভিআই। ভারতের 51তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সঞ্জীব খান্না। ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূতকে কারিনা কাপুর খান। সর্বশেষ দেখে নাও ফিফকোর চেয়ারম্যান কে হচ্ছেন দিলীপ সংঘনি। এবার দেখে নাও আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি, এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টপিক থেকে আগেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছেন? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মুম্বাই, অপশন সি দিল্লি, অপশন ডি হলো বরোদা। সঠিক উত্তরটি হলো অপশন বি মুম্বাই। সৈয়দ মুস্তাক আলী ট্রফি মুম্বাই দলটি জিতেছে। 3 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবারে বেঙ্গালুরুতে মধ্যপ্রদেশকে 5 উইকেটে হারিয়েছে এই মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। যেহেতু সৈয়দ মুস্তাক আলীর কথা মুস্তাক আলী ট্রফির কথা এসছে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে সৈয়দ মুস্তাক আলী ট্রফি সম্বন্ধিত কিছু জিকে দেখে নেব। সৈয়দ মুস্তাক আলী ট্রফি হলো ঘরোয়া টি20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এই ইভেন্টটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই দ্বারা পরিচালিত হয়ে থাকে। প্রাক্তন টেস্ট ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলীর নামেই নামকরণ করা হয়েছে এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিটির। এই ট্রফিটি প্রথম সংস্করণ অর্থাৎ প্রথম খেলা হয়েছিল 2006 থেকে 7 সালের মধ্যে। সবচেয়ে সফল ক্রিকেট দল হলো মুস্তাক আলী ট্রফিতে তামিলনাড়ু, কেননা তামিলনাড়ু 3বার এই সৈয়দ মুস্তাক আলী ট্রফিটি জিতেছে। 2023-24 টুর্নামেন্টটি পাঞ্জাব জিতেছিল। কাকে হারিয়ে জিতেছিল? বরোদাকে পরাজিত করে 2023-24 অর্থাৎ আগের বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছিল পাঞ্জাব। এই বছর অর্থাৎ 2024-25-এর এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির শিরোনাম জিতেছে মুম্বাই। সেই ক্ষেত্রে মুম্বাইয়ের ক্যাপ্টেন আমরা দেখে নেব শেষ আয়ার, ঠিক আছে, এটা আয়ার হবে, শেষ আয়ার, এবং মধ্যপ্রদেশের ক্যাপ্টেন হলো রজত পাতিদার। তাহলে আমরা সৈয়দ মুস্তাক আলী ট্রফি সম্বন্ধিত কিছু তথ্য বা জিকে দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে। এবার চলে যাবো আজকে 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি হলো ফ্রাঁসোয়া বাইরু কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? অপশন এ সুইজারল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি পর্তুগাল, অপশন ডি হলো জার্মানি। সঠিক উত্তরটি হলো অপশন বি ফ্রান্স। ফ্রাঁসোয়া বাইরু ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন। বিগত সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তাকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিসও জেনে গেলাম যে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে ইমানুয়েল ম্যাক্রন, এবং বর্তমান প্রধানমন্ত্রী কে হয়েছেন ফ্রাঁসোয়া বাইরু। মিশেল বার্নিয়ার, অর্থাৎ এর আগে প্রধানমন্ত্রী ছিল মিশেল বার্নিয়ার, ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি 3 মাসের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন, এবং বর্তমানে হয়েছে ফ্রাঁসোয়া বাইরু। এবার যেহেতু এখানে প্রধানমন্ত্রীর কথা এসছে, তাই আমরা রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে। হরিণী অমরাসুরিয়া, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। নবীন রামগুলাম, মরিশাসের প্রধানমন্ত্রী হয়েছে নবীন রামগুলাম। ডোনাল্ড ট্রাম্প, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে আসীন হয়নি। তিনি 20 ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হবে, অর্থাৎ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রয়েছে জো বাইডেন। জাপানের 103তম প্রধানমন্ত্রী কে হয়েছেন? শিগুরু ইশিবা। এবার দেখে নাও আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো কোথায় ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরাম আয়োজন করা হচ্ছে? এই টপিক থেকেও আগে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হলো চেন্নাই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মুম্বাই। মুম্বাইতে ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ে 3 দিনব্যাপী বিশ্ব হিন্দু অর্থনৈতিক ফোরাম উদ্বোধন করেছেন কে? মহারাষ্ট্রেরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ নিয়েছেন। এটি হিন্দু সম্প্রদায়ের শিল্পপতি, ব্যবসায়ী, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের বৃহত্তম সমাবেশগুলির মধ্যে একটি হলো এই ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরাম। এই বছর এই ফোরামের থিম কি? থিম হলো ফর দ্য ফিউচার, থিঙ্ক ফর দ্য ফিউচার হলো ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের থিম।
ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরাম 2012 সালে প্রথম শুরু হয়েছিল এবং কোথায় শুরু হয়েছিল? হংকংয়ে শুরু হয়েছিল। এবার দেখুন আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর প্রশ্নটি। প্রধান সচিবদের চতুর্থ বার্ষিক জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্যাঙ্গালোর, অপশন বি চেন্নাই, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি হলো ভোপাল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নয়াদিল্লি। নয়াদিল্লিতে প্রধান সচিবদের চতুর্থ বার্ষিক জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সভাপতিত্ব কে করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা এটি আসতে পারে যে চতুর্থ প্রধান সচিবদের চতুর্থ বার্ষিক জাতীয় সম্মেলনে সভাপতিত্ব কে করেছেন? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং কর্মকর্তারা এই সম্মেলনে অংশগ্রহণ নেন। মুখ্য সচিবদের প্রথম সম্মেলন 2022 সালে সিমলায় অনুষ্ঠিত করা হয়েছিল। মুখ্য সচিব যে কোনো রাজ্যের সবচেয়ে সিনিয়র অফিসার ব্যক্তি। ঠিক আছে, এবার দেখেন আজকে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি হলো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালিত হয়? অর্থাৎ ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে কবে পালিত হয়? অপশন এ 13 ডিসেম্বর, অপশন বি 12 ডিসেম্বর, অপশন সি 14 ডিসেম্বর, অপশনটি হলো 15 ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো অপশন সি 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি পালিত হয়ে থাকে। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ভারতের টেকসই উন্নয়নের প্রতি উৎসর্গকে চিহ্নিত করে এবং প্রতি বছর 14 ডিসেম্বর উদযাপিত হয়ে থাকে। অর্গানাইজড অর্থাৎ এটি কে পরিচালনা করে বা কে উদযাপিত করে? ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এটি অর্গানাইজড করে থাকে। শক্তি সংরক্ষণের জন্য ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি দ্বারা 1991 সালে এই জাতীয় শক্তি সংরক্ষণ দিবসটি প্রথম শুরু হয়েছিল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সবার কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। যারা ক্লাসে নতুন এসছো তারা ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।